দেখা যাচ্ছে। হুম, দেখো আমরা প্রায় শেষের দিকে অনুপাত সমানুপাত অংশীদার ও মিশ্রণ অধ্যায়ের দেখে আজকে কতগুলো করতে পারি। তো আমার ইচ্ছা ছিল যে ঈদের ছুটির আগেই অধ্যায়টা শেষ করা। দেখো আমরা 42 পর্যন্ত করাইছি, 43 থেকে দেখো। 42 পর্যন্ত করাইছি না? হ্যাঁ, করাইছি। 43 দেখো। আহ সবুজ ও জসিমের মাসিক আয়ের অনুপাত 2:3, আর তাদের ব্যয়ের অনুপাত 5:8, এবং তাদের প্রত্যেকের প্রতি মাসে 400 টাকা সঞ্চয়। তার মানে সঞ্চয়টা সমান হলে তবে জসিমের তবে জসিমের মাসিক আয় বেতন কত? জসিমের মাসিক বেতন মানে জসিমের মাসিক আয় কত আর কি। এই যে বেতন অনুপাত, তাহলে আমরা অনুপাতের সঙ্গে সবসময় কি ধরবো? একটা এক্স। আয়কে আমরা এক্স ধরবো, আর ব্যয়কে ধরবো ওয়াই। ঠিক আছে, আয়ের সঙ্গে এক্স ধরবো, ব্যয়ের সঙ্গে এক্স ধরবো। তাহলে যখন আয় ধরবো, আমাদের জসিম আর সবুজ, আর জসিম সবুজ ইস টু জসিম 2x ইস টু 3x। ঠিক আছে। আচ্ছা, আবার যখন আমরা ব্যয় ধরবো, সবুজ ইস টু জসিম, সেখানে 5y ইস টু 8y। বলছে প্রতি মাসে যদি 400 টাকা সঞ্চয় হয়, এটা তাদের মাসিক বেতন। 400 টাকা সঞ্চয় মানে কি? প্রতি মাসে যা আয় করে আর যা ব্যয় করে এই দুটার বিয়োগফল, মানে আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় থাকে। এবং দুইজনেরই সঞ্চয় 400। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে, যখন সবুজের ক্ষেত্রে সবুজের আয় 2x, সবুজের ব্যয় 5y, এটা সমানও 400। আবার যখন আমরা জসিমের ক্ষেত্রে দেখব, জসিমের আয় 3x আর জসিমের ব্যয় 8y, এটা সমানও 400। তাহলে আমরা দুইটা ইকুয়েশন দিয়ে দিলাম। আমাদের আসলে লাগবে কি দেখো তো? আমাদের লাগবে জসিমের মাসিক বেতন, মানে এক্স এর মানটা আমাদের বের করা দরকার। এক্স যদি বের করতে হয়, তাহলে ওয়াইটা সমান করে দিতে হবে। আমরা অপনয়ন যে পদ্ধতি জানি বীজগণিতে, ওয়াই সমান কিন্তু এখানে নাই, এখানে 5y আছে, এখানে 8y আছে। তাহলে আমরা কি করব? উল্ট, এখানে গুণ করব হলো এখানকার ওয়াই এর সহগ দিয়ে, আর 2 নংকে গুণ করব 1 নং এর ওয়াই এর সহগ দিয়ে। তাহলে আমরা বলতে পারি, এবং কি করব, যেহেতু দুইটা চিহ্ন একই আছে, আমরা বিয়োগ করব। তাহলে আমরা বলতে পারি 1 নং গুণন 8 বিয়োগ 2 নং গুণন 5। তাহলে 1 নংকে 8 দ্বারা গুণ করো, 16x মাইনাস 65টা, সরি 65টা, হ্যাঁ 40, y = 400। সরি 400 না, তখন 400 হয়ে যাবে, 8 4টা 3200। আচ্ছা, আবার নিচে কি হবে? নিচে আমরা 2 নংকে গুণ করতে 5 দ্বারা, 3 5 15x মাইনাস 65টা 40y = 4 5 20। এবং আমাদের বলছিল বিয়োগ করতে, তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, ওয়াই কেটে যাবে। 16x থেকে 15x বাদ দিলে এক্স থাকবে, = 3200 থেকে 2000 বাদ দিলে 1200 থাকবে। আমরা এক্স এর মান পেয়ে গেছি। আমাদের যাচ্ছে জসিমের মাসিক বেতন কত। জসিমের মাসিক বেতন হলো, এই যে জসিম 3x, জসিম হলো 3x। তাহলে সুতরাং জসিমের মাসিক বেতন = 3x। 3x এর মান আমরা পেয়ে গেছি কত? 1200। তাহলে টোটাল হলো 3600 টাকা। অপশন ঘ। আশা করি বুঝতে পারছো। আয়ের অনুপাতকে আমরা এক্স জি দিচ্ছি, ভাইয়া। ব্যয়ের অনুপাতকে y। খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এখন তিনটা আমরা করব পরপর। একটি মাটির ব্যাংকে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার কয়েন। তুমি একটা ব্যাংক আছে, ব্যাংকে আমরা কি কয়েন জমাই না? কয়েন জমাতে জমাতে এটা, এবং পয়সা জমাচ্ছি আমরা।
পয়সা জমানোর পরে সেটা কি হচ্ছে, এবং সেই কয়েনের অনুপাত আছে। 50 পয়সা তুমি 50 পয়সা জমাচ্ছ হলো 2 অনুপাত, 25 পয়সা জমাচ্ছ 5 অনুপাত, আর 10 পয়সা জমাচ্ছ 3 অনুপাতে। তাহলে মোট টাকা হয়েছে হলো 510। এখানে তোমার টাকা হয়ে গেছে 510 টাকা, কিন্তু তুমি জমাচ্ছ পয়সা। তাহলে টাকাকে তোমাকে পয়সা করে দিতে হবে, 510 × 100। তাহলে আমরা দেখি যে 50 পয়সা, 50 পয়সার মধ্যে তো এটা কি মোট কয়েনের অনুপাত। তাহলে 50 পয়সার কয়েন, 50 পয়সা এর কয়েন, পিতে পয়সা, হ্যাঁ, কয়েন আছে হলো, অনুপাতের সঙ্গে আমরা সবসময় এক ধরবো। 25 পয়সা এর কয়েন আছে হলো 5x, 10 পয়সা এর কয়েন আছে 3x। তাহলে সুতরাং আমরা বলতে পারবো যে 25 পয়সার যে কয়েন 2x আছে, 2x, তাহলে কয়টা আছে 25 পয়সার, সরি 50 পয়সার যে 2x আছে, তাহলে 50 পয়সার 2x গুণন 50 যোগ 25 পয়সা যে 5x আছে 5x, তাহলে প্রত্যেক কি 25 দ্বারা গুণ হবে না, 25 যোগ 10 পয়সা আছে হলো 3x। এটা তোমরা বুঝতে পারছো কিনা গুণ করাটা? ধরো তোমার কাছে 10 পয়সার কয়েন আছে 10টা, 10 পয়সার কয়েন আছে 10টা, তাহলে তোমার কাছে কয় টাকা আছে বলো? কয় পয়সা আছে? 100 পয়সা আছে না? 10 × 10 এরকম, তাহলে 10 পয়সার কয়েন আছে 3x, আর এই যে 10, এই টোটাল হলো পয়সা। এবং আমাদের টোটাল হয়েছিল 510 টাকা, যেটাকে আমরা 100 দ্বারা গুণ করে পয়সা করে দেব। এইটুকু বুঝতে পারলেই হয়ে যাবে। দেখো, না বুঝলে প্রশ্ন করবা। 100x, 5 × 25 125x, 3 × 10 30x ইকুয়াল টু 5 1 2টা 0। আমরা চাইলে কিন্তু ওরকম ওরকম রেখে দিতে পারতাম। দেখো কত হয়, 100, 125, 225, 30, 255x ইকুয়াল টু 51 গুণন 100 দিয়ে রাখলাম। তাহলে এক্স এর মান কত আসলো? 510 × 100 ভাগ 255। 255 আমরা 2 বার গুণ করলে 510 পাবো। তাহলে এক্স এর মান পাচ্ছি 200। এক্স যদি 200 হয়, আমাদের বলছে যে ব্যাংকটিতে 50 পয়সার কয়েন কতটি আছে। 50 পয়সার কয়েন কতটি আছে? 2x আছে। সুতরাং 50 পয়সা এর কয়েন আছে ইকুয়াল টু 2x। 2 × x এর মান আমরা পেলাম 200, তাহলে 400টি। 50 পয়সার কয়েন আছে 400টি। ঠিক আছে, আমাদের এখানে পয়সা ছিল এবং সেই পয়সারই অনুপাত ছিল, এটা একটু ফলো রাখতে হবে। আমরা এখন 45 নম্বর করব। দেখো, একটি বাক্সে 2 টাকা, 5 টাকা, 10 টাকার নোট মিলিয়ে 315 টাকা আছে। হ্যাঁ, ভালো, 2 টাকার নোট, 5 টাকার নোট এবং 10 টাকার নোট মিলিয়ে 315 টাকা আছে। আমরা একটা বাক্সে টাকা রাখছি যেখানে 3 ধরনের টাকা আছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, মোট আছে হলো 315 টাকা। কিন্তু তাদের মূল্যের অনুপাত, এবার দেখো কয়েনের অনুপাত দেওয়া নাই। এবার একটু বুঝতে হবে যে তাদের মূল্যের অনুপাত মানে টাকার যে মূল্য, সেই মূল্যের অনুপাত এত আছে। তাহলে 2 টাকার মূল্যের কয়েন কতটি আছে, আগে আমরা দেখি 2 টাকা আছে কতগুলো। 2 টাকা নিয়ে মোট কত টাকা হয়। আগেরটা কিন্তু আমাদের কয়েনের অনুপাত ছিল, এই জন্য অনুপাতকে সরাসরি আমরা কয়েনের সংখ্যা ধরছিলাম। এবার কিন্তু এটা কয়েনের সংখ্যা না, এটা হলো ওই টাকার সংখ্যা। তুমি বলো তাহলে, আমার কাছে যদি এই যে 6x, এটা যেহেতু টাকার অনুপাত, তাহলে আমরা কি করতে পারি, এই সবগুলোর যোগফল 315 টাকা। 315 টাকা আমরা বলতে পারি 6x যোগ 5x যোগ 10x ইকুয়াল টু 315 টাকা। কারণ কি, এবার কিন্তু সরাসরি কয়েন না, টাকার অনুপাতটাই দেওয়া আছে, এবং সেই টাকাটা কত, 315 টাকা। ঠিক আছে, এটা বুঝতে পারছো? তাহলে 5 6 11 21x ইকুয়াল টু 315, এক্স এর মান 315 ভাগ 21।
কতবার দেয়? একবার দেয়, তাহলে 105, 21, 5 বার যাবে, 15। তাহলে আমরা এক্স এর মান যদি 15 পাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের বলছে 2 টাকা মূল্যের মোট কয়টি কয়েন আছে। আমরা আগে দেখি 2 টাকা আছে কয়টা। 2 টাকা মূল্য হলো 6x। তাহলে সুতরাং 2 টাকার পরিমাণ কত? 2 টাকার পরিমাণ 6x, 6 × 15। তাহলে 2 টাকার পরিমাণ হলো 90 টাকা, সংখ্যা না কিন্তু, 2 টাকা হলো 90 টাকা। তাহলে বলো তো কয়টা 2 টাকা হলে 90 টাকা হয়? কখনো কয়টা 2 টাকা হলে 90 টাকা হয়? 45টা। 45। দেখো ওটাই যে বলছে 2 টাকার কয়েন মূল্যে কয়টি নোট আছে। তাহলে সুতরাং 2 টাকার নোট আছে, 45টা। আমরা 2 দিয়ে ভাগ দেব। 90/2 ইকুয়াল টু 45টি। অ্যান্সার 45টি। বুঝতে পারছো? আচ্ছা, প্রয়োজন আবার দেখবা, ভিডিও আবার দেখবা। আমরা যদি এখন বোঝাতে চাচ্ছি বারবার, তাহলে আমাদের অঙ্ক আগাবে না। রেকর্ড আমরা রেকর্ড করেছি কি? ক্লাস কি রেকর্ড করেছি? রেকর্ড তো হচ্ছে ভাইয়া। শিওর? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, লেখা উঠছে। আচ্ছা, মনে ছিল না। দেখো, এবার দেখো আরেকটা ম্যাথ, প্রায় কাছাকাছি 3টা ম্যাথ। একটি টাকার থলে মানে টাকার ব্যাগ, তোমাদের যে টাকার ব্যাগ থাকে, সেই ব্যাগে 2 টাকা, 5 টাকা ও 10 টাকা মিলিয়ে মোট 150টি নোট আছে। মোট নোটের সংখ্যা দেওয়া আছে। তাহলে আমাদের কি এই টাকা দরকার নেই, আমরা দেখবো নোট কয়টা আছে। নোটগুলো আমাদের নিয়ে আসতে হবে। তাদের মূল্যের অনুপাত মানে কি টাকার অনুপাত, 6 টাকা, 6, 5, 10। টাকার অনুপাত 6, 5, 10। তাহলে আমরা বলতে পারি টাকার অনুপাত 6x, 5x, আর 10x। অনুপাতের সঙ্গে আমরা সবসময় কি ধরবো? এক ধরবো। ওই থলেতে মোট কত টাকা আছে, এই হলো মোট টাকা, হলো এইগুলোর যোগফল। আমরা এক্স এর মানটা বের করব, কিন্তু বলছে যে 2 টাকা, 5 টাকা এবং 10 টাকা মিলিয়ে 150টি নোট আছে। তুমি বলো তোমার কাছে যদি 6 টাকা থাকে, 2 টাকার 2 টাকা পরিমাণ, 2 টাকার যদি 6 টাকা থাকে, 2 টাকার নোট নিয়ে যদি তোমার 6 টাকা থাকে, তাহলে কয়টা 2 টাকার নোট আছে? 3টি না? 3টি নোট হলেই তো 6 টাকা হবে। এটা একটু বোঝার চেষ্টা করো সবাই। তোমার কাছে যখন পাঁচ 5 টাকা আছে এবং 5 টাকার নোট নিয়েই 5 টাকা আছে, তাহলে তোমার কাছে একটা নোট আছে। তোমার কাছে যখন 10 টাকা আছে এবং সেটা হলো 10 টাকারই নোট, তাহলে একটা নোটই আছে। আমাদের এই নোট, এতটি নোট আমার নোট সংখ্যায় আসতে হবে। কিন্তু এটা হলো টাকার অনুপাত। তাহলে টাকাকে নোটে যেতে চাইলে আমরা কি করব? তাহলে 6x টাকা ছিল হলো 2 টাকার নোট মিলিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ দেব। যোগ 5x টাকা ছিল হলো 5 টাকার নোট নিয়ে, 5, ধরুন একটা, এখানে 3টা, এখানে একটা। 10x টাকা ছিল 10 টাকার নোট, এখানেও একটা। এই যে মোট নোট সংখ্যা কত আমাদের? নোট সংখ্যা হলো 150। এখানে আমরা 2 টাকার নোট পেয়ে গেছি, 5 টাকার নোট পেয়ে গেছি, 10 টাকার নোটও পেয়ে গেছি। লসাগু কত দেখো? 10। কয়বার যাচ্ছে? 5, 6, 30x। কয়বার যাচ্ছে? 2 বার, 5 5 25x। একবার যাচ্ছে 10x, ইকুয়াল টু 150। আমি কি ভুল করলাম? আমরা কিন্তু লসাগু না করে এখানে কেটে দিলেও পারি, একটু সহজ করি। 3, ঝামেলা কেন করতে যাব? 3x, এক্স, এক্স, আরো সহজ হবে, ইকুয়াল টু 150। তাহলে 5x ইকুয়াল টু 150। তাহলে এক্স এর মান 30। এক্স যদি 30 হয়, আমাদের বলছে থলেতে মোট কত টাকা আছে। টাকার মূল্য তো অনুপাত দেওয়াই আছে। সুতরাং মোট টাকা আছে 6x, 5x, 10x। 6, 5,
11 10 21 এক্স, তাহলে 21 গুণন 30, 3 21 63, তাহলে আমাদের মোট এত 630 টাকা আছে। অপশন তোমরা বুঝতে পারছো সবাই? পরে আবার দেখে নিও। শুধু মনে রাখতে হবে আমরা কিসের অনুপাত আছে, মূল্যের অনুপাতকে টাকার অনুপাত করতে চাইলে, সংখ্যা করতে চাইলে টাকা দিয়ে ভাগ দিতে হবে। তোমার কাছে 100 টাকা আছে এবং সেটা 5 টাকার নোট, তাহলে তুমি 5 দিয়ে ভাগ দিলে মোট আছে কত, 20টা, 20টা নোট। এভাবে নোটগুলো মিলে হলো আমার 150টি নোট। আমি নোটের যোগফল করছি। দেখো আমরা পার্সেন্টেজে, এখন আমরা পার্টনারশিপে যাচ্ছি। অংশীদার বা পার্টনারশিপ, PAR, পার্টনারশিপ বা অংশীদার। খুবই সহজ, একটাই সূত্র। এখানে বিজনেস করতে হবে এবং বিজনেস সবসময় একের অধিক জন নিয়ে হবে, যৌথভাবে বিজনেস হবে, একা না। সেই বিজনেসে ধরো কারো টাকা কম, কারো বেশি থাকতে পারে। যার টাকা কম আছে সে যদি সময় একটু বেশি দেয়, ধরো আমার টাকা, আমি 10 টাকা দিলাম, আমি 10 টাকা দিয়ে আমি 20 ঘন্টা পরিশ্রম করলাম। আর একজন 20 টাকা দিল, সে পরিশ্রম করলো 10 ঘন্টা, তাহলে কিন্তু আমরা যে লাভটা হবে সেটা আমরা 50-50 পাবো। কারণ কি, আমি শ্রম বেশি দিছি, টাকা কম দিছি, শ্রম কম দিছি, টাকা বেশি এবং ডবল দিছি। এই কারণে আমাদের কি লাভটাও সমান হয়ে যাবে। এইভাবে বিজনেসের অঙ্কে যেভাবে আমাদের এই রেশিও অনুযায়ী, ইনভেস্টমেন্টের রেশিও অনুযায়ী আমরা লভ্যাংশটা ভাগ পাবো। একটাই সূত্র, সেটা হলো ইনভেস্টমেন্ট গুণন টাইম ইকুয়াল টু প্রফিট। তোমরা এটা নোট নিতে পারো, ইনভেস্টমেন্ট গুণন টাইম ইকুয়াল টু প্রফিট। আই হলো ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে হলো বিনিয়োগ, বিনিয়োগ। টি হলো সময়, সময় যদি একই হয় আমাদের দরকার হয় না। আর সময় ভিন্ন হলে আমরা দিব। প্রত্যেকের সময়টা আমাদের দেখাই দিতে হবে, কে কত সময় করলো। কেউ 6 মাস করতে পারে, কেউ 1 বছর করতে পারে। যে বেশি, আমরা দেখবো তাদের অনুপাতটার, ইনভেস্টমেন্টের রেশিওটা কত আসে। আর পিতে হলো প্রফিট, প্রফিট মানে লাভ। আমাদের এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করে ফেলবো। দেখো, ক খ, 47 নম্বর, ক খ গ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে। এই লাভটা সব সময় তাদের বিনিয়োগের অনুপাতে হবে। যদি ক খ গ এর বিনিয়োগ হয় 3 4 8, তবে ক কত টাকা লাভ পাবে? দেখো খুবই সহজ। তো ক পাবে, আমরা এখানে করি, ক ইস্টু খ ইস্টু গ এর রেশিও কিন্তু দেওয়া আছে। এই যে অনুপাতে বা মূলধনের অনুপাত কিন্তু দেওয়া আছে, 800 টাকার অনুপাত 3:4:8। তাহলে ক পাবে, এই যে আমাদের যে 1200 টাকা, সেটার কয়ের অংশ হলো 3, টোটাল অংশ কত, 3 8 8, 3 4 7 আর 8 15, টোটাল ভ্যালু 15 নিচে যায়। আমরা এটা গত ক্লাসে বলছি। কয়বার যাচ্ছে, 6 15 90, 7 8 বার, 80, 3 8 24, 240 টাকা। অপশন ক। তাহলে লভ্যাংশটা সবসময় ভাগ হবে তাদের মূলধন বা বিনিয়োগের রেশিও অনুযায়ী। ঠিক আছে, যার রেশিও যত, সে বেশি টাকা, তত বেশি টাকা পাবে। দেখো 48 নম্বর, ক খ গ 280 টাকা দিয়ে কারবার শুরু করলো। কারবার মানে ব্যবসা। ঠিক আছে, কারবার শুরু করলো। ক ও খ এর মূলধন সমান, কিন্তু গ 20 টাকা কম। তাহলে আমরা বলতে পারি ক হলো এক্স, খ খ ও X টাকা বিনিয়োগ করে, এটা হলো বিনিয়োগ। মূলধন মানে টাকাটা, এবং গ 20 টাকা কম মানে X - 20। এবং এই যে এদের যোগফল হলো 280, মোট 56 টাকা লাভ হলে গ কত পাবে? আমরা দেখি তাতে রেশিওটা কত। তাহলে আমরা বলতে পারবো এক্স যোগ এক্স যোগ X - 20 ইকুয়াল টু 280। আমরা দেখি কার কত টাকা ছিল। তাহলে 3x ইকুয়াল টু 280 যোগ 20, 300, সুতরাং এক্স এর মান 100। তাহলে ক ইস টু
খ ইস টু গ আমরা কত পাচ্ছি বিনিয়োগের রেশিও? ক এক্স মানে 100, খ এক্স মানে 100, গ হলো এক্স মাইনাস 20 মানে 80 টাকা, 20 টাকা কম। তাহলে সবাই যদি আমরা শূন্য কেটে দেই, আবার 2 দ্বারা কাটবে, 5, 5, 4। এই রেশিও আকারে চেয়ে লভ্যাংশটা পাবে। যেহেতু মোট লাভ হয় 56 টাকা, লাভ যেহেতু 56 টাকা, তাহলে বলছে গ কত পাবে। সুতরাং গ পাবে এই যে 56 টাকা, এর গ এর অংশ হলো 4, টোটাল অংশ হলো 14। 4 14 56, 4 4 16 টাকা। ক পাবে 16 টাকা। অপশন খ। আশা করি বুঝতে পারছো লভ্যাংশটা, আমাদের লভ্যাংশটা সবসময় তাদের বিনিয়োগের বেশি অনুযায়ী ভাগ হবে, কে কত টাকা বিনিয়োগ করলো সেই অনুযায়ী ভাগ হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বারবার পরীক্ষা আসছে ব্যাংকে। দেখো কোনো ব্যবসায় 3 জন অংশীদারের লাভের অনুপাত, লাভের অনুপাত কি? এটাকে আমরা বলতে পারি P1, এটাকে বলতে পারি P2, এটাকে বলতে পারি P3। তারা যথাক্রমে এত মাস, এটাকে আমরা বলতে পারি T1, এটাকে বলতে পারি T2, এটাকে বলতে পারি T3। মাস ব্যবসা করলে তাদের বিনিয়োগের অনুপাত কত? আচ্ছা, আমাদের মূল সূত্র কি? আই গুণন টি ইকুয়াল টু পি। আমাদের শুধু বিনিয়োগ লাগবে, তাহলে আই ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? পি বাই টি। তাহলে সুতরাং আমরা বলতে পারবো I1 ইস টু I2 ইস টু I3 ইকুয়াল টু P1 ভাগ T1, P2 ভাগ T2, P3 ভাগ P3। আমি খুব সহজ করে করাচ্ছি। এই যে মূল সূত্র থেকে এখানে আসছে, যেহেতু আমাদের বিনিয়োগের অনুপাত চাচ্ছে, আমরা 3টা বিনিয়োগের অনুপাত পাবো। সেই 3টা বিনিয়োগ আমরা একবারে বের করছি। দেখো P1 কত আমাদের 8, যেহেতু সবাই মাসে আছে এই জন্য আমাদের আর আলাদা করতে হয় না। 8/7। তারপরে P2 হলো 7, T2 হলো 8, P2 হলো 5, P2 হলো 14। আমরা জানি অনুপাত কখনো ভগ্নাংশে হয় না। অনুপাতকে তাহলে ভগ্নাংশ দূর করতে গেলে হরগুলো লসাগু দ্বারা গুণ করতে হয়। তাহলে 7 8 14 এর লসাগু কত? 7 8 8 14 এর লসাগু হলো 56, 27টা 56। তাহলে আমরা প্রত্যেককে কি করব? 56 দ্বারা গুণ করব। এটা 7 8টা 56, 8 8টা 64, 27টা 56, 7 7টা 49, 4 14 56, 4 5 20। তাহলে এই যে দেখো এর এত কম আসলো কেন? সি, কারণ সি মাত্র 5, 5 অনুপাত 5 অনুপাত, মানে সে টাকা অনেক কম দিছিল। এই কারণে তার আমাদের ইনভেস্টও কম এবং সে লভ্যাংশও কম পাবে। আমাদের যেহেতু লভ্যাংশ নাই, এটাই হলো অ্যান্সার, বিনিয়োগের রেশিও। বলছে তাদের বিনিয়োগের অনুপাত কত, আমরা এই I1 I2 I3। অপশন ঘ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা বুঝতে পারছি কিনা এটা একটু বলো তো। কেউ একজন রেসপন্স করো। কি করছি ভাইয়া? থ্যাংক ইউ। 50 নম্বর দেখো, একটি ব্যবসায় এ, বি, সি এর মধ্যে শুরুতেই এ কিছু টাকা বিনিয়োগ করলো। শুরুতে এ কিছু টাকা বিনিয়োগ করলো, 6 মাস পরে বি, আসলো 6 মাস পরে দ্বিগুণ বিনিয়োগ করলো, এবং সি আসলো 4 মাস পরে, সে 3 গুণ বিনিয়োগ করলো। বছর শেষে যদি 27,000 টাকা লাভ হয়, তাহলে সি কত পাবে? আমরা কি বলছি, লাভটা কি তাদের বিনিয়োগের রেশিও অনুযায়ী পাবে। তাহলে আমরা ধরলাম বিনিয়োগের এ বিনিয়োগ করে শুরুতে কত? X টাকা, এবং এটা কি ব্যবসায় তারা বিনিয়োগ করলো 6 মাস পর, এবং বছর শেষে দেখো, তার মানে 1 বছরের হিসাব, এবং সব যেহেতু মাসে মাসে আছে এই জন্য আমরা মাস হিসাবে উল্লেখ করব। আমরা দেখতেছি এ বিনিয়োগ করে X টাকা, কত মাস বিনিয়োগ করে? 12 মাস, তাহলে 12X। আচ্ছা দেখো বি বিনিয়োগ করে কত টাকা? বি বিনিয়োগ করে হলো 6 মাস পর আসে, বিনিয়োগ করে দ্বিগুণ, মানে কি 2X টাকা, কিন্তু সে সময় দেয় কত? 6 মাস, তাহলে 12X। এবার সি, তার অনেক টাকা, সে আসে, সে 3 গুণ বিনিয়োগ করে, এবং মাত্র কয় মাস পর আসে?
4 মাস বিনিয়োগ করলো এবং 4 মাস 3 গুণ বিনিয়োগ করুন। হ্যাঁ 4 মাস পর সি 3 গুণ বিনিয়োগ করলো। ধরো 6 মাস পর বি দ্বিগুণ বিনিয়োগ করলো এবং 4 মাস পর সি 3 গুণ বিনিয়োগ করলো। 3 গুণ মানে 3x। 4 মাস পর মানে কয় মাস থাকছে তাহলে? 8 মাস থাকছে না? এই জায়গায় একটু মনে হয় প্রশ্ন ভুল আছে। 6 মাস পর বি দ্বিগুণ বিনিয়োগ করলো এবং 2 মাস পর আরো 2 মাস পর সি 3 গুণ বিনিয়োগ করলো। তাহলে 6 মাস আর 2 মাস 8 মাস পর যদি বিনিয়োগ করে তাহলে সে বিনিয়োগ করছে কয় মাস? 4 মাস। 1 বছরে সে 8 মাস পরে আসছে, 4 মাস বিনিয়োগ করছে মানে 12x টাকা। তাহলে তোমরা বলো তো এ ইস টু বি ইস টু সি কত হবে? 12x 12x 12x, তার মানে কি সবাই 1:1:1। তাহলে এই যে সবাই সমানটা ভাবে টাকা পাবে। তাহলে সি পাবে 27,000-এর 1/3। তাহলে 9,000, সবাই 9,000ই পাবে কারণ সবাই রেশিও সমান। 9,000 টাকা। প্রশ্ন এখানে একটু কারেকশন করে নিও। এবং আরো 2 মাস পর সি 3 গুণ বিনিয়োগ করলো। তো আমাদের পার্টনারশিপও শেষ হলো। এবার মিক্সার দেখ খুবই সহজ, মিক্সার বেশি সময় লাগবে না। আমরা আগে একটা রিটেন ওয়েতে করি। দেখো 51 নম্বর, 15 টাকা ও 20 টাকা দরে 2 ধরনের ডাল কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি ডালের দাম প্রতি কেজির দাম 16.5 টাকা হবে? তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি এটা রিটেন পদ্ধতিতে, এই পদ্ধতিতে আমরা করব না পরীক্ষায় এমসিকিউতে, একটা শুধু শেখাচ্ছি। ধরি 15 টাকা দরে এক্স কেজি আর 20 টাকা দরে ওয়াই কেজি চাল মিশায়, হ্যাঁ। এবং প্রতি কেজি সে কি করে মিশানোর পরে মিশ্রিত করলে ডালের দাম 16.5 টাকা হয়। তাহলে প্রশ্ন মতে এই যে 15 টাকা দরে এক্স কেজি মানে 15x টাকা যোগ 16 টাকা 20 টাকা ধরে ওয়াই কেজি মানে 20y টাকা মিশানো মানে কি এক্স যোগ ওয়াই, 2 ধরনের ডাল মিশানো এবং তখন দাম পড়লো কত? 16.5 টাকা। এটা হলো রিটেন পদ্ধতি। দেখো 15x যোগ 20y 16.5x 16.5y। এক্স আর ওয়াই আলাদা করো। 15x, আচ্ছা আমরা আচ্ছা মাইনাস আর হবে সমস্যা নাই। মাইনাস দেখো -16.5x ইকুয়াল টু 16.5y মাইনাস 20y। তাহলে এখানে আসছে -1.5x, এখানে আসতেছে -3.5y। তাহলে মাইনাস মাইনাস বাদ 1.5x 3.5y। দেখো 1.5x মানে কি 15x/10, 35 y ভাগ 10, 10 কেটে গেল। তাহলে x/y 35/15, যেটাই 5 দ্বারা দেয় 7 3। তাহলে সুতরাং y 7:3। এটা হলো অ্যান্সার। তো এটা এই পদ্ধতি হলো রিটেন পদ্ধতি, আমরা এটা একটাও করব না। ঠিক আছে, একটা জিনিস সবগুলো ম্যাথ একই রকম। দেখো আমরা কিভাবে করব, যে প্রথম মেথডটা করব অ্যালিগেশন। খুব সহজে করব। রুল অফ অ্যালিগেশনটা কি? এখানে লোয়ার প্রাইস, দেখো আমরা সূত্র শিখাচ্ছি। LOWER লোয়ার প্রাইস, লোয়ার প্রাইসকে আমরা ধরলাম এ,
টাকা এখানে, হ্যাঁ। আচ্ছা, একটা হলো হায়ার প্রাইস, এটাকে আমরা ধরলাম বি। আরেকটা হলো মিন প্রাইস, মধ্যম প্রাইস, এটাকে আমরা ধরলাম এম। তাহলে এটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কি পাবো এখানে? পাবো হায়ার বি মাইনাস এম অনুপাত, এখানে পাবো হলো এম মাইনাস। আমরা অঙ্ক করলে ক্লিয়ার হবো, দেখো এই অঙ্কটাই করি, অল্প সময় লাগবে, অল্প জায়গা লাগবে। 15 টাকা ধরে, তাহলে কম টাকা কত? 15, 20 টাকা। 20 টাকা বেশি টাকা বড়টা এখানে দিলাম। 2 ধরনের ডাল মেশানোর পরে প্রতি কেজি দাম 16.5। 16.5 কি মধ্যম না? এই দুইটার মাঝে না? 16.5। তাহলে কি অনুপাতে মিশাবো? এই যে দেখো, এখানে 20 থেকে, এই যে আমরা 20 থেকে 16, বড়টা থেকে সবসময় ছোটটার বিয়োগ করবো। 20 থেকে 16.5 বিয়োগ করলে হবে হলো 3.5 অনুপাত 16.5 থেকে 15 বিয়োগ করলে 1.5। তাহলে আমরা পাবো হলো 35/10 ইস্টু 15/10। 10 10 কেটে দাও, 35/15, 7/3। আশা করি বুঝতে পারো। দেখো তো আমাদের এই মেথডটা বুঝতে পারো কিনা। আমরা সবগুলো ম্যাথ করব খুব অল্প সময়ের মধ্যে। প্রথমে জি কম ভাইয়া, বুঝতে পারছি। কম মূল্যটা, পরে বেশি মূল্যটা, তারপরে আমরা মধ্যম মূল্যটা মাঝে দিয়ে আমরা বড় থেকে ছোট বিয়োগ করব, এবং এই পাশে যারটা দেবো এই অনুপাতের শুরুতে তারটা থাকবে। বাকি ম্যাথগুলো একই প্রসেসে করব। আমাদের ক্লাস আর অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেলেও আমরা আবার জয়েন করব, ঠিক আছে? আমি চাচ্ছি আজকে এই অধ্যায়টা শেষ করে দিতে। 40 মিনিট গেলে অটোমেটিক অফ হয়ে যাবে, তোমরা আবার জয়েন করবে। দেখো, তাহলে আমরা এই পদ্ধতি করি। আর 10 মিনিট লাগবে সর্বোচ্চ। 20% মিথাইল অ্যালকোহল যুক্ত একটি মিশ্রণের সাথে 50% মিথাইল অ্যালকোহল মিশ্রণ কত অনুপাতে মিশালে মিশ্রণ মিথাইল অ্যালকোহল পরিমাণ হবে 40%? তাহলে 20 যেটা আগে বলছে সেটা আগে লিখবা। 20, এখানে যে কোনোটা আগে লেখা যায়, বড়টা আগে লেখা যায়, যেটা আগে বলে সেটা আগে লেখাটাই ভালো। সব বড় কত? 50, আর মধ্যম কত? 40। তাহলে আমরা কি করব? রোল অফ এলিগেশন, এখানে বড় থেকে ছোট বিয়োগ করলে 10, বড় থেকে ছোট বিয়োগ করলে 20, 1:2। এটার অ্যান্সার অপশন ক, 1:2। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, প্রাইমারিতে আসতে এটা একটু সময় লাগবে, আমি এটা শেষে করাবো। 53 নম্বর তোমরা মনে করে দিও। 54 দেখো, সোনার ওজন কপারের ওজনের 19 গুণ, কপারের ওজন পানির ওজনের 9 গুণ, এগুলো সবগুলো কত অনুপাতে মিশালে, এই যে মিশ্রণ বুঝতে হবে, 15 গুণ হবে। তাহলে বড়টা এখানে আগে 19 বলছে, আমরা 19টাই আগে দেবো, কোনো সমস্যা নাই। যেটা আগে বলবে ওটা আগে দিবা। এটা 9, কারণ ওই আকারেই আমরা রেশিওটা পাবো। এটা 15। তাহলে বড়টা থেকে ছোটটা, 15 থেকে 9 বাদ দিলে 6, 19 থেকে 15 বাদ দিলে 4, আর এটা আরো ছোট করা যায় 3:2। তাহলে মেশাতে হবে 3:2, অপশন ঘ। ক্লিয়ার? জি ভাইয়া। কে বলছো? সাবরিনা। আচ্ছা সাবরিনা। দেখো 55, একটি ক্লাসে ছাত্রছাত্রীদের গড় বয়স 15.8। ছাত্রছাত্রী কি ছাত্র প্লাস ছাত্রী না, মিশানোর পর না? তাদের মধ্যে ছেলেদের মানে ছাত্রদের এত, মেয়েদের এত। তাহলে আমরা শেষে কি চাইছে? ছেলে মেয়ে। তাহলে আমরা ছেলে ইস্টু মেয়ে আলাদা করে দিলাম। ছেলে কত? 16.4, মেয়ে হলো 15.4। আর আমাদের মেশানোর পরে ছেলে মেয়ে 15.8। তাহলে আমরা এটা বিয়োগ করে দাও। 15.8 থেকে 15.4 বাদ দিলে পয়েন্ট ভাড়া ফোর 15.8 পয়েন্ট ফোর গড়, থাকে। হ্যাঁ ঠিক আছে। আর এখানে 16.4 থেকে 15.8 বাদ দিলে 0.6 থাকে। তাহলে 0.4 মানে কত? 4/10, 6/10। 10 কেটে দাও, 4:6, 4:6 মানে 2:3। অপশন খ। ক্লিয়ার সবাই? জি ভাইয়া।
দেখো, একটি চিড়িয়াখানায় মোট 80টি ময়ূর ও হরিণ আছে। যদি তাদের পায়ের সংখ্যা 200 হয়, তবে সেখানে কতগুলো ময়ূর আছে? তো আমরা হরিণ আগে বলছি, আগে হরিণ লিখলাম, সমস্যা নাই। ময়ূর, এখন তুমি বলো তো, মোট 80টি ময়ূরে হরিণ আছে। 80টি 80টি যদি থাকে, আমরা একেও 80 ধরবো, একেও 80 ধরবো। বলো, আমরা শুরুতে হরিণ ধরছি, একটা হরিণের কয়টা পা থাকে? একটা হরিণের 4টা পা থাকে, তাহলে 4 আর 32। আচ্ছা, একটা ময়ূরের কয়টা পা থাকে? 2টা থাকে, 160। আমরা তাদের পায়ের সংখ্যা নিয়ে যাচ্ছি, আর এখানে আছে হলো 200টা পা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, হরিণ ইস্টু ময়ূর, এটা কিন্তু হরিণ ইস্টু ময়ূর বের হবে। 200 থেকে 160 বাদ দিলে পাবো 40। 320 থেকে 200 বাদ দিলে পাবো 120। 0 0 কেটে দাও, তাহলে 1:3। হরিণ যদি 1 হয়, ময়ূর তখন 3টা। হরিণ যদি 1টা হয়, ময়ূর তখন 3টা। বলতে সেখানে ময়ূর আছে কয়টা? যেহেতু টোটাল 80টা, সুতরাং এখানে করি যে, সুতরাং ময়ূর আছে ময়ূর আছে 80 এর, ময়ূরের অনুপাত কত? 3। আর হরিণের অনুপাত আর ময়ূরের অনুপাতের যোগফল হলো 4। 4 20 80, তাহলে ময়ূর আছে 60টি। বুঝতে পারছো? এটা যদি অপশন টেস্ট করতে তাও হতো। দেখো, ময়ূর যদি 60টি হয়, তাহলে 60 গুণন 2, 120। ময়ূর যদি 60টি হয়, টোটাল যেহেতু 80টা, তাহলে হরিণ আছে 20টা, 20 গুণন 4, 80, পা হবে 200। অপশন টেস্ট করলে আরো সহজ হয়। তো আমরা এলিগেশন করলাম, এটা তোমরা কিন্তু সমীকরণ দিয়ে করতে পারো, যেটা তোমরা ধরবা যে যেহেতু। ভাইয়া হ্যাঁ, ভাইয়া